জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকদেরকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই বছর একটা বাজেট আসছে এবং গভর্নমেন্ট 9,30,000 কোটি টাকার একটা বাজেট ডিক্লারেশন করছে। তো আমরা বিএনপি সরকারের যে ম্যানিফেস্টো দেখেছিলাম, ওই ম্যানিফেস্টোতে বলা ছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা হচ্ছে আপনার শিক্ষায় বড় একটা বরাদ্দ দিতে চায়, গ্র্যাজুয়ালি এটা 5% এড়িয়ে যেতে চায় বাজেট টোটাল জিডিপির। হেলথেও তারা 5%-এর মতো ইনভেস্টমেন্ট করতে চায় টোটাল জিডিপির। সো এইরকম একটা পর্যায়ে এসে তারা এত বড় একটা বাজেট দিচ্ছে, যেটা হয়তো বা আমরা সমালোচনা ডেফিনেটলি করবো। এখানে আগে আমাদের বুঝতে হবে যে আমাদের ইকোনমিক ক্রাইসিসগুলো কোথায় বা কি হচ্ছে এবং এইটাকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের ইকোনমিতে সবচেয়ে বড় প্রবলেম যেগুলা, এর মধ্যে একটা হলো যে ব্যাংকের নন পারফর্মিং লোন। আমাদের দেশের নন পারফর্মিং লোন 32%-এর উপরে। এবং আপনারা দেখে থাকবেন এই নন পারফর্মিং লোনগুলো কেন হয়। বাংলাদেশে 50 কোটি টাকার ওপরে লোন নিয়েছে যারা, এদের ডিফল্ট রেট হচ্ছে 43%। আর যারা 1 কোটি টাকার নিচে লোন নিয়েছে তাদের ডিফল্ট রেট হচ্ছে মাত্র 11%। এটা ওভারঅল ইকোনমির কথা বলছি। এখন দেখেন, আমাদের সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, বড়রাই শুধু লোন পাবে, ছোটরা লোন পাবে না। যারা তরুণ উদ্যোক্তা, যুব উদ্যোক্তা বা যারা নতুন করে সে দাঁড়াতে চাচ্ছে, সে কিন্তু লোন পাবে না। কারণ কি? আপনার লোন পাওয়ার মিনিমাম এক্সপিরিয়েন্স 2 বছর। আপনি 2 বছরের নিচে যদি আপনার কোম্পানি বা আপনার বিজনেস হয়, আপনাকে ব্যাংক লোন দেয় না। এই যে একটা বড় প্রবলেম। আপনি গভর্নমেন্টের কোনো টেন্ডার সাবমিট করতে গেলে 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স না হলে আপনাকে ওইখানে ঠাঁই দেওয়া হয় না। তাহলে এই যে তরুণ, আমাদের যেই বক্তারা বলে গেলেন, আমাদের এইখানে আপনার নট ইন এডুকেশন, ট্রেনিং, এমন হচ্ছে আপনার কোথাও কিছু নাই, এইরকম লোক 1,29,00,000। এই যে একটা অ্যাটম বোম ক্রিয়েট হচ্ছে আমাদের ইকোনমিতে, যে আমরা যুবকদের কর্মসংস্থান দিতে পারছি না, তাদেরকে আমরা ব্যাংক লোন দিব না, যদিও তারা ডিফল্ট করে না। আমরা তাদেরকেই লোন দিব যারা ডিফল্ট করে, আমরা তাদেরকেই প্রজেক্টের কাজ দিব যারা ডিফল্ট করে। সো এই ইকোনমিক ব্যবস্থায় বা এই ইকোনমিক বন্দোবস্ত যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে আমাদের যুবকদের মুক্তি নেই। বা বিএনপির ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছিল যে 1 কোটি কর্মসংস্থান তারা সৃষ্টি করতে চায়, এটা আদৌ সম্ভব হবে না। আপনারা যদি গত 3.5 মাসের পারফরমেন্স দেখেন, আপনাদের কি মনে হয়েছে যে বিএনপি কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে? কোনো ধরনের প্রাইভেট সেক্টরে কর্মসংস্থান হয়েছে? আপনারা দেখবেন বাংলাদেশের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 4.75 এসেছে, যেটা হিস্ট্রিক্যাল লো। অথচ ইলেকশনের আগে বলছিল যে আপনার ইলেকশন হলেই কি হবে, প্রাইভেট সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, কর্মসংস্থান হবে। কিন্তু আমরা এইরকম তো দেখছি না, বরং উল্টো পথে অর্থনীতিকে হাঁটতে দেখছি। বিএনপির ম্যানিফেস্টোতে ছিল তারা ক্যাপাসিটি পেমেন্টের নামে 2009 সাল থেকে কুইক রেন্টাল অ্যাক্টের নামে যে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, এটা বাতিল করবে। আমরা দেখলাম এইটাকে তারা ইনস্টল রাখলোই, সাথে রিওয়ার্ড করার জন্য গতকালকে 18% কী করা হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো। এই বিদ্যুতের দাম বাড়ানোর কারণে পুরো ইকোনমিতে কীরকম ইনফ্লেশন আসবে, বিআরসির চেয়ারম্যান এটা উনি জানে না বললো। মানে কী ধরনের হতাশা একটা ইকোনমিতে থাকতে পারে। আপনি দেখেন, আপনার এখানে বিদ্যুতের দাম ইকোনমিতে কী পড়বে চিন্তা করলো না। সো আমরা এনসিপির ছায়া বাজেট কমিটি আমরা একটা বাজেট পেশ করব আপনাদের কাছে কালকে, যেখানে আমরা তারুণ্যের জন্য আমাদের কিছু ডিমান্ড থাকবে। আমি যদি একটু অল্প ভাষায় বলি, আমরা বলছি যে তরুণদেরকে তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে লোন দিতে হবে। এই জিনিসটা উঠায় দেন আপনারা, হ্যাঁ। কারণ যদি 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে, আপনাকে যদি বলে এক্সপিরিয়েন্সই লাগবে, তাহলে তো আপনি তরুণ উদ্যোক্তা হতে পারবেন না। এই জিনিসটা তাড়াতাড়ি বাদ করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি তরুণদের জন্য, এই যে আপনারা আবার লুটেরা শ্রেণীদের জন্য 60,000 কোটি টাকার ফান্ড ক্রিয়েট করছেন, তাদের কী দিবেন? রিফাইন্যান্সিং স্কিম। যেই ব্যবসা 15-20 বছর আগে বন্ধ ছিল, যেই ব্যবসার মেশিন সব নষ্ট হয়ে গিয়েছে, ওই ব্যবসাকে আপনি রিফাইন্যান্সিং স্কিম দিচ্ছেন। তো ওইখানে টাকাগুলো কি ওরা যারা অলরেডি নষ্ট করেছে, ওরা কি ঠিক করবে ওই টাকা নিয়ে, নাকি আবার দেশের বাইরে পাচার করবে? ওই টাকা বাইরে পাচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আপনারা যুবকদেরকে টাকা দেন। বাংলাদেশের যুবকরা উদ্যমী, তারা 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিভাবে তারা স্বাবলম্বী হতে চায়, কিভাবে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের প্রপোজাল থাকবে গভর্নমেন্টের কাছে যে আপনারা 10,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করেন যুবকদের জন্য, শুধুমাত্র তারা কীভাবে এখান থেকে বিনা শর্তে বা বিনা জামানতে তারা খুব কম রেটে একটা লোন পাবে, যার মাধ্যমে তারা ব্যবসাটা শুরু করতে পারবে। আপনারা বলেন যে আমরা কি করছি, আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না। সো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে এই ক্ষুদ্র উদ্যোক্তা এসএমইতে যারা আছে তাদের উপর ফোকাস করুন। এট দ্য সেম টাইম আমাদের দেশের মহিলাদের বা আমাদের দেশের ফিমেলদের আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেড়ে যাচ্ছে। আপনারা রিসেন্টলি একটা হয়তো বা ডেটাও দেখেছেন যে আরএনডিতে আগে যেটা বলতাম যে হিউজ পরিমাণ ফিমেল ওয়ার্কাররা জব করে, এই ট্রেন্ডটা কিন্তু এখন রিভার্সালে চলে যাচ্ছে। এখন কিন্তু ফিমেল ওয়ার্কাররা বেশি কাজ করতে পারছে না ওইখানকার এনভায়রনমেন্টের কারণে বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। তাহলে আমরা এই ফিমেল ওয়ার্কারদের জন্য কি করব? তো আমাদের এই যে উইমেন এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করা উচিত, কারণ আমাদের দেশের মেয়েরা কোনো সময় লোন করে এইটার কোনো চান্সেস আমরা দেখি নাই। আপনারা যদি বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রির স্ট্যাট দেখেন, কোনো মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কিন্তু 2% উপর নন পারফর্মিং লোন নাই। ওরা লোনটা কাকে দেয়? ওরা লোনটা দেয় আমাদের মা বোনদেরকে। তো আমাদের কথা থাকে আপনারা আমাদের মা বোনদেরকে ডেভেলপমেন্ট করার জন্য, উইমেন এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট করার জন্য আপনারা বাজেটে কিছু রাখেন। অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে এই যে আমাদের উইমেন এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য একটা বন্ড করা যায়, যেটা অরেঞ্জ বন্ড, এবং এই বন্ডে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য যাতে একটা ট্যাক্স বেনিফিট থাকে। যেমন আপনি যদি একটা বন্ডে ইনভেস্টমেন্ট করেন, আপনার পার্সোনাল ট্যাক্স রেট যদি 25% হয়, আপনাকে 25% ট্যাক্স দিতে হবে। আমরা বলছি এটাকে উইথড্র করেন, এটাকে 5 to 10% নিয়ে আসেন, তাহলে এই যে উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হবে, তারা লো কস্ট ফান্ডটা অ্যাভেল করতে পারবে। আমাদের আরও কিছু স্পেসিফিক প্রপোজাল আছে, যেমন আমরা বলছি যে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে 10 লাখ মানুষ বাইরে যায় আপনার চাকরি মানে এক্সপার্ট হিসেবে, এবং তারা আমাদের দেশে একটা বড় অংশ রেমিটেন্স পাঠায়, $35 বিলিয়ন মতো রেমিটেন্স, যেটার উপর বেস করে আমরা বেঁচে আসি। কিন্তু আনফর্চুনেটলি এই যে 10 লাখ মানুষ যাচ্ছে, ওদের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই। সো আমরা যদি ওদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, ওদের যদি ল্যাঙ্গুয়েজটা শিক্ষা দিয়ে দিতে পারি, যেই দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা, কিছু বেসিক স্কিল যদি আমরা শিক্ষা দিতে পারি, এই এআইয়ের যুগে তারা গিয়ে অনেক ভালো কাজ করতে পারবে ওইখানে। সো এনসিপির ছায়া বাজেটে এটা নিয়েও একটা প্রপোজাল থাকবে যে কিভাবে এই যারা প্রত্যেক বছর বাইরে যাচ্ছে তাদেরকে ট্রেন আপ করে আমরা একটা ভালো রেমিটেন্স নিয়ে আসতে পারি, এবং তারা হোয়াইট কালার জব করতে পারে বাইরের দেশে গিয়ে। সো এই ধরনের প্রপোজাল আমরা নিয়ে আসছি, এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা আপনাদের কম্পিটিটর না, আমরা ছায়া বাজেট দিচ্ছি আপনাদের কম্পিটিটর হওয়ার জন্য না, বরঞ্চ এই জেনারেশনের যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনকে আমরা সামনে তুলে নিয়ে আসতে চাচ্ছি। সো বাজেটের যেই বিষয়ে আমরা ফোকাস করেছি, সংস্কার, বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই তিনটাকে বেসিস করে আপনারা কাজ করেন। আদারওয়াইজ আপনাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সে দেশের মানুষ হতাশ, যুব সমাজ হতাশ, তখন কিন্তু দেখতে হবে যে আবারও 5ই আগস্ট বাংলাদেশে নেমে আসবে। আমরা চাই আপনারা ভালো করে পরিচালনা করুন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।